দুরন্ত সেট, আবার যাব, পরের বার দুজনকে নিয়ে যাব, লিখুন। আপনি তার পোস্টটি ট্যাগ করে ধন্যবাদ এক্স দা, খুব ভালো থাকবে। এবারে ও প্যাম্পার পেল। এবারে পরের বার আপনি যদি না বলেন, ও যে বা দুজনকে নিয়ে গেল, দুজনকে নিয়ে যাবে বলেছে, দুজনকে নিয়ে গেছে, কিন্তু তারপর দেখা গেল আজ 3 জন গেছিলাম, আবার দেখলাম অসাধারণ সেট, অতুলনীয় অভিনয়, অভূতপূর্ব নাটক। তারপরে হয়তো পরিচালক কোথাও একটা গেছে মদ্যপান করতে, বা বাড়িতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে বা কিছু করেছে, লিখতে ভুলে গেছে। পরে এই ভাতটা দিয়ে দেখ কই এইবার আপনার মনে, আপনার পায়ের তলা থেকে 6 ইঞ্চি মাটি সরে গেল, যে যা যা। মানে কারণ এই 3টে লোকই তো পরের বার, আমি যদি ওকে আগের বার বলেছিলাম অনেক ধন্যবাদ পাশে থাকবেন, এবারে যদি লিখি অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আশা করি আবারও পাশে পাবো, এবার তুমি 6 জনকে নিয়ে আসবে। ফলে তো সেটা যদি আমি না লিখি তাহলে তো আমি গেলাম। এবারে তোমরা বলতে পারো যে আপনি কেন এই অসাধারণ অতুলনীয় ফাটাফাটিটাকে মধ্যমেধা বলছেন। কারণ আমার ধারণা যে এক্ষেত্রে আমাদের বাংলা থিয়েটারের আলোচনার লেগাসিতে আপনাদের একটু আলোকপাত করা দরকার। মানে আপনারা নিজেরাই নিজেদেরকে আলোকিত করুন আর কি। মানে কিছু আর্টিকেল পাওয়া যায়, আমার ধারণা এই বইটাতে সেরকম কিছু লেখা আছে। বা সংস্কৃতি বলে একটি দল আছে, আপনারা জানেন, দেবেশ চট্টোপাধ্যায় যার পরিচালক, তারা দুটো সংখ্যা করেছিলেন বাংলা নাট্য সমালোচনার দর্পণে, গ্রুপ থিয়েটার, নাট্য সমালোচনার দর্পণে বাংলা নাটক বা বাংলা থিয়েটার। সেখানে যারা সমালোচনা করতেন, মানে সমীরবাবু কবি, কিংবদন্তি সম নাম, এছাড়াও যারা যারা লিখতেন, তাদের লেখাগুলো যদি একবার পড়ে দেখেন তাহলে দেখবেন যে আমাদের থিয়েটার দেখে সেই থিয়েটারকে নিয়ে আলোচনা করার ভাষা বা তার পলিটিক্যাল লেগাসি কি ছিল, তখন আপনি বুঝতে পারবেন। এবং ক্রমাগত যখন আপনি দেখতে পাবেন যে অসাধারণ অতুলনীয় অসাধারণ ফাটাফাটি অতুলনীয়, ফাটা অতুলনীয় অসাধারণ, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিছুই হচ্ছে না। ডেফিনেটলি আমি বলছি না যে সেই লোকটার নাটকটা ভালো লাগছে না, অথচ সে মিথ্যে কথা বলছে, ডেফিনেটলি ভালো লাগছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি তাকে আমার রান্নাঘরে ঢুকতে দিচ্ছি। সে আজকে রান্নাঘরে এসেছে, এসে বলছে কি সুন্দর গন্ধ, তারপরে সে বলবে দেখি ওই বড়াটা, তারপরে সে বলবে আজকে একটু আমি রাঁধি। এরকম হয়। বহু দর্শক, আমি আবার বলছি নাম নেব না, এরকম অনেক দর্শক আছে যারা মানে প্যাট্রনস, মানে প্যাট্রনস হয়েছে, ক্রিটিক হয়েছে, প্রডিউসার হয়ে ডিরেক্টর, অভিনেতা হয়ে গেছে, এবং দে আর নোন গাই, মানে যথেষ্ট পরিচিত। ফলত এইটা খুব আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এটা একেবারেই তুচ্ছ নয়। কারণ এটা আপনার শৈল্পিক যে বিকাশ, সেটাকে ঠিক একটা না একটা সময় গিয়ে ঠিক আপনাকে এসে ধরবে। কারণ আপনি মাথায় রাখবেন যে আপনি জনমতকে আপনার প্রসেনিয়াম আর্চের ভেতরে ঢুকতে দিচ্ছেন, আপনাদের মতামত জানাবেন। তা কেন মতামত কেন জানাবেন? মতামত জানানোর কাজ তো দর্শকের কাজ এসে দেখা, ইদার সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যদি ভালো লাগে, নাহলে তো নেগেট করা। এটা কিচ্ছু হয়নি, জঘন্য বা বলা খুব ভালো কাজ, এরকম আরো 4টে কথা। এই যে আপনি জনমত, এই সামনের অন্ধকার জনসমষ্টিকে, জনপিণ্ডকে, যারা আমাদের প্রলম্ব দর্শক, তাদেরকে যেই প্রসেনিয়াম আর্চের ভেতরে আসতে দিলেন, তখন তো সব হিসেব গন্ডগোল হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটি থিয়েটার করেছিলাম, তো সেই থিয়েটারের প্রথম অভিনয়ের পর আমাদেরই বয়সী আমার বন্ধুস্থানীয়, সে আমাকে এসে বললো যে একটু এডিট দরকার আছে। আমি ইউজুয়ালি বলি না, কিন্তু আমি সে বন্ধু মানুষ বলি, তাকে জিজ্ঞেস করলাম, আমি 1.5 বছর ধরে পড়ছি একটা টেক্সট, আমরা 7 মাস ধরে রিহার্স করছি একটা টেক্সটের প্রতিটা কথা, প্রতিটা রিহার্সালে ইভলভ করেছে, তুমি একদিন দেখে কি করে বুঝতে পারলে যে এডিট করতে হবে? তুমি বলতে পারো আমার ঘুম পাচ্ছে, তুমি বলতে পারো আমার বোর লাগছে, তুমি বলতে পারো ওটা কিছু,
তুমি বলতে পারো অসম্ভব বলি, সব বলতে পারো, তোমার সেই স্বাধীনতা আছে, দর্শক হিসেবে সেই অধিকার তোমার আছে। তুমি কি করে বলতে পারো যে এডিট করতে হবে? আমি 2 বছর ধরে এই টেক্সটের সাথে ঘর করছি, তুমি একদিন দেখে বলছো। এবারে আমি ইন্টারেস্টিং হচ্ছে যে আমি যখন এটা তাকে বললাম, সে আমাকে তখন বলল যে আমি এত সিরিয়াসলি বলি শঙ্কা এডিট বলাটা নয়, শঙ্কা এইটা যে লেনিন ওই আমাদের একটা বিখ্যাত নাটক ছিল ওই ব্লু হর্স অন দ্য রেড গ্রাস বলে, এখানে যেটা বিভাসবাবু করেছিলেন লাল ঘাসে নীল ঘোড়া বলে, লেনিন তার এক পার্টি কমরেডকে বলে যে তুমি একজনের ক্ষতি করছো, তার থেকেও বড় হচ্ছে তুমি বুঝতে পারছো না যে তুমি তার ক্ষতি করছো। সংখ্যাটা এইটা যে আমরা বলে দিচ্ছি, আমরা অনেকগুলো বাক্স বাক্স করে দেখি, ফলে তো আমরা বলে দিচ্ছি, ক্রিস্প হবে, ছোট হবে, ওই লাস্টটা দরকার না, কারণ আমরা মনে করি যে এগুলো এত ভেবে বলতে হয় না। এবার এদেরকে আমরা আদর করে বসাচ্ছি, লুচি মন্ডা খাওয়াচ্ছি, আর বলছি পরের বার আবার আসবে। এরা আসবে, বাংলা থিয়েটারে প্রচুর লোক হবে, আমি বলছি আপনাদের হল ভরে যাবে, কিন্তু যেদিন এটা ফেল করা শুরু করবে এই ব্যবস্থাটা, মাছিও হলে ঢুকবেন, কারণ আপনি চাইবেন না ঢুকুক। আপনি যদি সিরিয়াসলি নাট্য চর্চা করে থাকেন, তখন আপনার মনে হবে যে আমি ফাঁকা হল বুক করে বাইরে নো এন্ট্রি সাইন লাগিয়ে অভিনয় করবো, দরকারে অডিটোরিয়ামের সামনে আয়না লাগিয়ে। মানে ফাইনালি যদি আপনি ট্রু থাকেন আপনার শিল্পকর্মে, তাহলে ফাইনালি আপনি এরকম একটা এক্সেন্ট্রিক জায়গায় হয়তো পৌঁছবেন। এটা সবে শুরু হয়েছে, আমি আবারও বলেছি, মধ্যমেধাকে আপ্যায়ন করা যদি এই পয়েন্টটার নামকরণ দেওয়া হয়, তাহলে এটা সবে শুরু হয়েছে, কিন্তু এটা শেষ খুব একটা সুখকর নয় বলেই আমার মনে হয়। আচ্ছা, দ্বিতীয়ত এই কথাটা প্রায় একটা ফ্যালাসির মতো আমার বলা, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছি, বুঝেছেন? মানে আমার নামে 4টি টিকিট বিক্রি হয়, কোথাও আমি নাট্যমেলায় কলকাতার বাইরে গেলে তারা বড় বড় করে আমার নাম, মুখ্য চরিত্র সব ছেপে দেয়। এবার ধরুন আমি একটি নাটক করি, তিতুমির, থিয়েটার ফরমেশন পরিবর্তক দল থেকে তিতুমির। তো থিয়েটার ফরমেশন পরিবর্তক, তার পরিচালক এবং তার সদস্যরা যে বিশ্বাসী, তারা সেখানে কোনো অভিনেতার নাম দেয় না, পরিচালকেরও নাম দেওয়া হয় না, এবং আমার নিজের যে বিশ্বাস থিয়েটারের প্রতি বা থিয়েটারের এই সমবায়ের প্রতি, যেটা যদিও খুব একটা ম্যাটার করে না কারণ আমি বাজারে থাকি, ফলত সেইটা তারা সেখানে কোনো নাম টাম দেন। কিন্তু বাইরে যখন কোনো, যেমন ধরুন আগামীকাল আমাদের একটি শো আছে, সেটি অর্গানাইজ করেছে একটি থিয়েটারেরই দল, গ্রুপ থিয়েটারের দল, এবং তাদের দলের নাম থেকেও বোঝা যায় বা তাদের কাজকর্ম থেকেও বোঝা যায় যে তারা মানে ওরকম ঠিক ব্যাংকের মতো অর্গানাইজার্স নয়, তারা একটা থিয়েটার গ্রুপ, তারা থিয়েটার চর্চা করে। তো তারা আমি আজকে সকালেই দেখলাম একটা বড় ছবি দিয়ে নামটাকে বড় করে দিয়েছে, দিয়ে নিচে ছোট ছোট করে থার্ড বেলের লিঙ্কটা সেখানে দেওয়া আছে, টিকিট কাটুন এরকম অ্যাটিটিউড। তো আমি বলছি যে দেখবেন ফেসবুকে খুব লেখা হয়, মাঝে অনেকেই লেখেন, মফস্বলের পরিচালকেরা, কলকাতার পরিচালকেরা, আমাদের নাটকে কোনো স্টার লেখে, আমাদের নাটকে কোনো সেলিব্রিটি এরকম লেখে। তারা আমাকে না করলেও আমি তো এই অপমান খুবই গাইনি, মানে আমাকে বলছে বা আমার মতো আরো কয়েকজন যারা আছেন তাদেরকে বলছে। এখন কথা হচ্ছে যে এটা ঠিক আছে, লঘু কথা, আসল কথা হচ্ছে যে কে ইন্ডিভিজুয়ালের চারণভূমি তৈরি করলো, কারা বাংলা থিয়েটারকে? উত্তর হচ্ছে বাংলা থিয়েটারের লোকেরা। এখানে কোন দর্শকের কোনো দায় নেই। কোনদিন বাংলা থিয়েটারের দর্শক, এই আপনার ওই সময়ের দর্শক, এই সময়ের দর্শক, দর্শক কিছুই চায় না মশাই, বুঝলেন? কোন দর্শক কোনদিন গিয়ে বিসিসিআই বা আইসিসিতে একটা চিঠি ফেলেনি, বলছি ক্রিকেট দেখতে ভালোই লাগছে, 4টে মেয়েকেও নাচান না, কেউ বলে ওটা ক্রিকেটের লোকেরা ডিসাইড করেছে, বা যারা ক্রিকেটে টাকা দেবে বলে ভেবেছে তারা ডিসাইড করছে। আচ্ছা সবই হচ্ছে, পাশে যদি 4টে মেয়ে স্বল্প বসনা নারী নাচে কেমন হয়? ভালোই হয়। এবারে দর্শক ওটা দেখেছে, মূলত মুখ্য ভূমিকায় অমুক,
এটা যে দেওয়া হবে আনন্দবাজারের বিজ্ঞাপনে বা ফ্লেক্সে, এটা ডিসাইড কে করেছে? দর্শক না, সেই নাট্য দলের যিনি পরিচালক বা তারা, ওটা দল। এবারে অলরেডি দেখুন এটা কিরকম ম্যাটার করতে শুরু করেছে, যেটা অনেকদিন পর্যন্ত, অন্তত 80 দশক পর্যন্ত আমাদের থিয়েটারের যেটা স্ট্রেংথ ছিল, যদিও সারা পৃথিবী সব দিক থেকেই ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, ফলত সেইটার সাথে লড়াই করতে পারবেন না আপনারা, কিন্তু আমরা আমাদের থিয়েটারের লেগাসি যদি আঁকড়ে ধরে পড়ে থাকতে পারতাম, যেটা খানিকটা নর্থ ইস্ট থাকে, যেটা খানিকটা কেরল থাকে, আমরা পারি, আমাদের খুবই লিকুইড মানির উপর ভরসা, আমরা যদি আমাদের লেগাসি মেনটেন করে পড়ে থাকতে পারতাম, তাহলে আমাদের আজকে এই দিন দেখতে হতো না। কারণ আমি আপনাকে বলছি যে এখন এরকম একটা থিয়েটার, সেটা খুবই ভালো থিয়েটার, যথেচ্ছ নাম থাকা ইন্ডিভিজুয়াল না থাকার কারণে লোকে সেটা দেখতে যায় না, কারণ থিয়েটারের লোকেরা এই অভ্যেস করিয়ে দিয়েছে। কাউন্টারে গিয়ে গিয়ে এখন সাধারণ দর্শক প্রশ্ন করেন কে আছে। আমি বলছি যে এইসব মর্মান্তিক অভ্যেস আমাদের থিয়েটারে করা হয়েছে, এই দায় আমার ধারণা যারা যারা প্রত্যেকেই, যারা যারা মুখ্য চরিত্রে দিয়েছেন অভিনেতার নাম, তারা প্রত্যেকেই দায়ী। কিন্তু এটাও যে ঠিক যে তারা তো আর কেউ পায়োনিয়ার নয়, তারা তো যে কে শুরু করেছে, কে কে আমি তো ওকে দেখেই করলাম, কে শুরু করেছিল, এরকম ভাবে কে শুরু, এই যদি খুঁজতে যাওয়া হয় সেটা একটা অনর্থক রিডাকশন হবে। কিন্তু আমি বলতে চাইছি যে এটা একটা ম্যাসিভ ক্ষতি হয়েছে, বুঝতে পেরেছেন? এই যে মানে ইন্ডিভিজুয়াল ছাড়া আমি আর কিছু স্বীকার করব না, নিজেদের মধ্যেই এই ক্ষয় রোগ ঢুকে গেছে, ফলত আজকে কিছু করার নেই, আমাদের সেই ক্ষয় নিয়েই চলতে হবে। এখান থেকেই মানে আমি যেটা বলতে পারি আর কি, সেটা হচ্ছে যে দেখুন কতগুলো জিনিসের সাথে লড়াই করতে হচ্ছে। ইন্ডিভিজুয়াল যখন উঠে চলে আসছে, তখন দলটা ভেঙে যাচ্ছে। এরকম কথা এখন বাংলা থিয়েটারে খুব হয়, একটা অন্ধকার এরকম একটা টিউব জ্বলা রিহার্সাল রুমে, একটা বাল্ব জ্বলা, যে আমি তো দাঁড়িয়েই থাকলাম, আমি তো চিরদিন প্রপটাই বই দিলাম, আগে হতো না, বুঝলি? কারণ যে প্রপ বই দিত সে জানতো কেন সে প্রপ বই দিচ্ছে, বা সে কাউকে গিয়ে একটা বলতো না যে কি আমি কি প্রপই বইব, সে কাউকে প্রশ্ন করতো না, তার নিজের কাছে সেটা পরিষ্কার ছিল যে আমি প্রপ বইব। প্রথমত উৎপল বাবুদের সময় যদি চলে যাই, তাহলে তার কাছে রাজনৈতিক ও দার্শনিক যুক্তি ছিল যে আমি এটা করছি, এটা আমার রাজনৈতিক দায়বোধ, এটা আমাকে কেউ বলে দেয়নি করতে, আমার নিজস্ব রাজনৈতিক চেতনা থেকে, বোধ থেকে, দায় থেকে আমি এটা করছি। তো সেটা ধরুন হেজিমনি যখন চলছে আমাদের এখানে 80s বলা যেতে পারে, 80s থেকে বলা হয়, পণ্ডিতেরা বলেন যে 80s থেকে হেজিমনি শুরু, সারা পৃথিবীতে আরো আগে শুরু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, কিন্তু পশ্চিমবঙ্গে 80 সাল থেকে লোকের মনে হচ্ছে না সিপিএম বোধহয় অতটাও ভালো না, এইগুলো যখন শুরু, তখন থেকে আস্তে 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 প্রশ্নগুলো তৈরি হতে 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 2000 এসে একদম ব্লাস্ট করে এই প্রশ্নটা খুলে গেল যে আরে আমি কি করছি এখানে। তখন প্রায় প্রতিটি রিহার্সাল রুমে, প্রতিটি ঘরে, প্রতিটি ফুটপাতে, প্রতিটি চায়ের দোকানে একটি করে রিক ভ্যান উইঙ্কেল জেগে উঠছে, যারা জেগে ঘুমোচ্ছিল। আরে এই অনির্বাণের এরকম কি করে নাম হয়ে গেল, 9:40 মেট্রোতেই মিনার হয়ে যেতাম। ফলত তখন আর আর ওই যে নিজের কাছে নিজের শিল্প চর্চার যে যুক্তি, তা আর যথেষ্ট হচ্ছে না। কারণ কি? কারণ সারা পৃথিবীতে শিল্পের যে গরিমা, সেটা এরকম ধপ 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 করে পড়ে যাচ্ছে। কারণ সারা পৃথিবী আর শিল্পকে খুব একটা পাত্তা দেয় না। যে শিল্পকে বেচা যায় সেই শিল্পকে পাত্তা দেয়, সেটা পাম দ্য ওর হোক, বা সেটা লুভ মিউজিয়ামে একটা প্রচন্ড দামি পেন্টিং হোক, সেটা বাস্কোয়েট মারা যাওয়ার পর বাস্কোয়েটের অসম্ভব সুন্দর পেন্টিং হোক, সেটা যদি সে বেচতে পারে, মানে জানো এটা কি শিল্প, শিল্প বোঝো, এটা বলে যদি সেটা বেচতে পারে, তবেই সেই শিল্পের তার কাছে মূল্য আছে। মানে অর্থনৈতিক প্যারামিটারে শিল্পের যদি কোনো মূল্য পৃথিবীতে না থাকে, এছাড়া শিল্পের আর কোনো মূল্য নেই। শিল্পের মূল্য যদি না থাকে, আগে একটি ছেলে, আমি বাবাকে বলেছি, আগে একটি ছেলে বাড়িতে গিয়ে রাত 11টার সময় অসম্ভব ঠান্ডা একটা ভাত খেতে খেতে, মা যখন বলতো কি করিস বাবা, সে তখন বলতে পারতো মা জানো না কি করি জানো, এবং তার চোখে যেটা থাকতো, তার চোখে এখন সেটা নেই। আমি বলছি যে পৃথিবীর
যে বিরাট লুঠত রাজ, বিরাট রাহাজানি, যে পৃথিবীর বিরাট বিরাট ব্যবসাদারেরা, কাউকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কিন্তু যারা পৃথিবী কিনেছে, নবকলেবর পৃথিবী যারা কিনেছে, তারা যে কত কিছু ডাকাতি করেছে কোনো ধারণা নেই। কত লোকের, কত ছেলের মুখে যে সেলোটেপ মেরে দিয়েছে কোনো ধারণা নেই। অ্যাকচুয়ালি ভূত বয় হতে পারে, বুঝতে পেরেছেন? রাস্তাঘাটে, যাদবপুরের গেটের বাইরে, একাডেমির সামনে, নন্দনে, বিভিন্ন জায়গায়, গোবরডাঙ্গায়, নৈহাটিতে প্রচুর ভূত ঘুরে বেড়াচ্ছে আসলে। সব চুরি যাওয়া ভূত। এগুলো শুনলে খুব আবার সেই 20 বছর 8 বছর আগের একদিন এসব মনে পড়ে, মানে জীবনানন্দের অবসাদ মনে পড়ে। কিন্তু মানে দিস ইজ ট্রুলি ইজ, মানে প্রচুর জিনিস চুরি হয়ে গেছে। মূলত যেহেতু শিল্পের আর কোনো গরিমা নেই, কেনই বা থাকবে? ধরুন আপনি ইউটিউব স্ক্রোল করছেন, এবার ওগুলোকে আমার এখন কখনো কখনো মনে হয় যে ওই আপনারা নিশ্চয়ই জাভেদ আখতারের ওই বিখ্যাত কবিতা শুনেছেন যে মুঝে তো লাগতা হ্যায় কিসি নিয়ে সাজিশ রচি, ওরকম করে মনে হয় যে কারো এটা প্ল্যান যে ইউটিউব স্ক্রোলে বিটোফেনের নিচেই ঢিনচ্যাক পূজার গানটা থাকে। বুঝতে পেরেছেন? আপনি ধরুন বিটোফেন সার্চ করলেন, মোৎসার্ট সার্চ করলেন, বা দেবব্রত বিশ্বাস করলেন, তার নিচেই একটা ওরকম অদ্ভুত গান। ফলত কি হচ্ছে? ওর কাজই হচ্ছে যে ক্লাসিসিজমকে, যেটা ক্লাসিক, সেটাকে গুলিয়ে দেওয়া। ও ক্লাসিক টাসিক নয়, তোমাকে আমি রুম দিচ্ছি এই অনেক, সে তুমি বিটোফেন হও আর যেই হও, তোমাকে আমি এই নতুন পৃথিবীতে তোমাকে আমি জায়গা দিয়েছি। এবার যার তোমাকে ভালো লাগে সে তোমার কাছে চলে আসবে, আমার বাবা বাদ বাকিদের লোককেও দেখতে হবে। ফলত এই যে ডেমোক্রেটাইজেশন অফ আর্ট, বোঝানো যাচ্ছে? ফাইনালি এই কয়েকদিন আগে একটা বেরিয়েছে, একটা সমীক্ষা বেরিয়েছে যে নেটফ্লিক্স আস্তে আস্তে একটা সোশ্যাল মিডিয়ার মতোই হুকিং পয়েন্ট তৈরি করছে, আর কন্টেন্ট ম্যাটার করছে না। ধরো আমরা আগে জিজ্ঞেস করতাম নার্কোস দেখি, মানে একদম কাটা দিয়ে দিচ্ছে, এ দেখি তোর হাউস অফ কার্ডস দেখি। এখন আমরা জিজ্ঞেস করি কি দেখছিস, কোনটা দেখছিস, আচ্ছা কোনটা এবার দেখা যায়, ডার্ক দেখা যায় না, ব্ল্যাক মিররটা তো আমি শেষ করে এনেছি, এবার তাহলে কি দেখা? সো ইভেন্চুয়ালি আপনি আস্তে আস্তে দেখবেন যে কন্টেন্ট ডাইলিউট করা শুরু করছে আপনার মধ্যে। এবার আপনি আস্তে আস্তে লুপ হলে, মানে আমি প্রতিদিন নেটফ্লিক্স দেখি, আমি আজকে রাত্রে দেখি, আপনি আজকে এবারে সাঁতরাতে সাঁতরাতে আপনি কখন পদ্মায়, কখন মেঘনায়, কখন টেমসে, কখন পাড়ার ইঁদো পুকুরে, আর আপনি সাঁতরাচ্ছেন, আপনি সাঁতরে চলেছেন। ফলত এটাও একটা সোশ্যাল মিডিয়া হুকের মতো। ফলত বোঝা যাচ্ছে যে এই 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 সমস্যাটাও হয়েছে। কথাটা শুরু হয়েছিল যে ইন্ডিভিজুয়াল নির্মাণের আখড়া হয়ে উঠেছে থিয়েটার, এবং এই ইন্ডিভিজুয়াল নির্মাণের ফাইনাল পয়েন্টটা, মানে যখন ধ্বংস হবে আর কি, যে কথা আমি শুরু করেছিলাম, তখন একদম মানে আমার তো জানেন তো একটা খুবই ওয়াইল্ড স্বপ্ন, আমার মাঝে মাঝে হয়, মনে হয় সবার আগে জম্বি হবে থিয়েটারের মধ্যে। বুঝতে পেরেছেন? ওই যেরকম ব্র্যাড পিটের ছবি ছিল না, ওয়ার্ল্ড ওয়ার জেড, মানে ওই জম্বিরা কি করে, জম্বিরা মাথা খায়, ব্রেন খেয়ে নেয়। বা রিসেন্টলি আপনারা যদি কেউ গোস্ট স্টোরিজে দিবাকর ব্যানার্জির গল্পটি দেখে থাকেন, অনেকেই হয়তো জানেন যে জম্বিরা খেয়ে নিচ্ছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে সবার আগে মনে হয় দেখে জম্বি হবে রাজনীতির লোকেরা, কিন্তু আমার মনে হয় সবার আগে থিয়েটারের লোকেরা হবে, যে একে অপরের ব্রেন খাওয়া শুরু করবে। ওই ব্রেন থেকে আমার নামে খুচরা বেরিয়েছে, খেয়ে আচ্ছা, আরেকটা আমি বলবো যে আমাদের একটা কনফিউশন হয়েছে দীর্ঘদিন ধরে, সেটাকে লালনও করে আসা হয়েছে। মনে করা হয়েছে যে আমি, প্রথমে মনে করা হতো যে আমি বামপন্থী, কারণ বামপন্থী খুব ভালো, ওরা সবাই খুব ভালো, আমি তাদের একজন। তারপরে যখন একটু একটু ঢল ঢল করতে লাগলো বামপন্থা, মানে নানান রকম, এইটা একটা বিরাট হাসির নয় বরং ট্র্যাজেডির কথাই, বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে ওই সামনে থেকে আইডল সরে যাওয়ার মতো। মানে ধরুন আপনি খুব অনির্বাণদা করছেন, খুব অনির্বাণদা জানিস, অনির্বাণদা কিরকম কথা বলে, অনির্বাণদার একটা রুচি আছে, অনির্বাণদার এই আছে সেই আছে। এবার এইসব বলতে বলতেই সিনেমা হলে দেখলেন আংটি পরে ফুচকা খাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা গ্রহরত্নের অ্যাড। এই আপনার আমাকে নিয়ে সমস্ত বিশ্বাস চুরমার হয়ে গেল। এবারে সেইটা বরং ট্র্যাজেডি, মানে যে একই, আমি যে ভাউচ করলাম ফর হিম, আমি যে বললাম যে ও আমার কে, আমি যে বললাম যে ওকে আমি দেখে শিখছি, বা আমি যে, বা আমাকেই হয়তো বললো রাস্তায় বাড়িতে একটা ঢিল মেরে যে আমি যে তোমাকে ঠিক করলাম যে আমি তোমার মতো চলবো, বা তোমার কথাটা আমি মন দিয়ে যে শুনি, তুমি ওটা কি করলে।
এরকম নিদর্শন প্রচুর হয়েছে, প্রচুর, অসংখ্য। যদিও এই সুযোগে বলে রাখি আমার বিচার করাটা একেবারেই উচিত নয়, খুবই অন্যায়। যাই হোক, কিন্তু এরকম নিদর্শন প্রচুর আছে যে দীর্ঘদিন ধরে লোকজন একজনের উপর ভাউচ করে যাচ্ছে, ভাউচ করে যাচ্ছে, ভাউচ। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, অত্যন্ত ইম্পর্টেন্ট সময় আমাদের জেনারেশনের কাছে সিঙ্গুর নন্দীগ্রামের যে সময়টা, মানে 2007 থেকে 2011 পর্যন্ত, এটা মানে এই টার্ময়েলটাতে আমাদের যে রাজনৈতিক শিক্ষা, দীক্ষা দীক্ষা ভেঙে পড়া এবং আবার উঠে দাঁড়ানো, সেইটা মূলত এই সময়টাতেই হয়েছে। বুঝতে পেরেছেন তো? এবারে এখন এই 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 মাত্র কালে যারা আসছেন তারা তো আর সেই সময়টা অতটা কাছাকাছি থেকে বা অতটা অঙ্গাঙ্গিক ভাবে অবজার্ভ করেননি। তাদেরকে হয়তো আবার এই এখন যেটা ভারতবর্ষে হচ্ছে, যে বেশাতিরা ছাড়লাম, সেটা থেকে তারা উঠে আসবেন। কিন্তু এটাও ঠিক যে কোনো রকমের রাজনৈতিক পাঠ বা রাজনৈতিক বোধ থেকে না উঠে এলে বাংলা থিয়েটার করা একটু ঝামেলা আছে। সেই জ্ঞানাকল আমাদের পূর্বজোরা পাঠিয়ে দিয়ে গেছে। মানে অ্যাপলিটিক্যাল থিয়েটার চর্চার ক্ষেত্র কিন্তু বাংলা থিয়েটার নয়, সেজন্য আমার বরং গর্ববোধই আছে। কিন্তু সত্যি অ্যাপলিটিক্যাল থিয়েটার চর্চা বাংলায় সম্ভব নয়, গুজরাটে হয় শুনছি। তো যাই হোক, এই যে হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এই রাজনীতির যেটা, তো যখন বামপন্থা একটু বিভিন্ন কারণে ঢলঢলে হয়ে গেল সারা পৃথিবীতে এবং পশ্চিমবঙ্গেও, তখন বলা তাহলে বামপন্থা নেই, কি ভালো এরকম ভালো আর কি আছে? গণতন্ত্র আছে, গণতন্ত্র খুব ভালো, সবাই সবার কথা শোনে, সবার কথা শোনা হয়। দিয়ে এরকম গণতন্ত্র প্রেমী মানুষ থিয়েটারে তো ভিড় জমানোই। আর থিয়েটারে যারা যারা আগে অতটা করতো না, গণতন্ত্র তত্ত্ব পাত্তা দিত না, তারাও খুব গণতান্ত্রিক করতো। হ্যাঁ ঠিক। তখন কেউ এসে জিজ্ঞেস করছে, স্যার আপনার দল কি গণতান্ত্রিক? বলে হ্যাঁ, আমার দলের মতো গণতান্ত্রিক দল নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে থিয়েটার, সিনেমা, এগুলো গণতান্ত্রিক কাজই নয়। এগুলো একেবারেই সেলফ এবং আদার এক্সপ্লয়টারি জব। বুঝতে পেরেছেন? থিয়েটারে হয় এক্সপ্লয়টেশন, আমাদের থিয়েটার, ইংল্যান্ডের ন্যাশনাল থিয়েটারে হয় না, সেখানে প্রচুর ইউরোতে মাইনে দেওয়া হয়, আমেরিকাতেও ব্রডওয়েতে প্রচুর মাইনে দেওয়া হয়। এমনকি ইংল্যান্ডে, জার্মানিতে, আমেরিকাতে ব্রডওয়ে ছাড়া বা ন্যাশনাল থিয়েটার ছাড়া যেখানে যেখানে থিয়েটার হয়, অসংখ্য ব্ল্যাক বক্স বা ছোট ছোট কোম্পানি, সেখানে মূল যেটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে থিয়েটার চর্চা, সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন। আমাদের গুরুরা, আমাদের বড়রা দীর্ঘদিন ধরে যেটা করেছেন, এই এক্সপ্লয়টেশনের কথাটা খোলাখুলি করে বলেননি। বললে আজকে থিয়েটারের চেহারা বেটার হতো। প্রথমেই বলেছেন, প্রথমে বলেছেন বামপন্থী হও, ভালো করে বামপন্থী হও, তারপরে অভিনয় করবে, এটা বলেছেন। তারপরে বলেছেন যে ওয়াইড হও, উদার হও, বড় হও, গাছের মতো, ওই গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট, এইসব করে টোরে। তারপরে যেটা বলেছেন যে এটা যেটা কাজটা করছো সেটা আর চারটে লোকের থেকে আলাদা, সব বলেছেন। এবারে তো সারা পৃথিবীর এই আলাদাত্বর পাজামার দড়ি যখন ঢিলে হতে শুরু করেছে, তখন গিয়ে জিজ্ঞেস করেছে যে কি আলাদা স্যার? মানে আপনার ভুরু আর আমার ভুরু আলাদা, আর কি আলাদা? মানে আমি তো যা দেখি, আমার ট্রেনের টিকিটটা আর আপনার সেন্ট্রোটা খুবই আলাদা। সেন্ট্রোটা বেশ চারটে চাকা, যেমন ট্রেনের টিকিটটাই। তখন সেটাকে কি বলবো? ফলত যারা পণ্ডিত হন তারা তো দূরদর্শী হওয়ার কথা। ফলত পৃথিবীর দিকে তাকিয়ে, পৃথিবী কোথায় যাচ্ছে এটার দিকে তাকিয়ে, ওই আখ খাওয়া আপেলের ছবিটা দেখে যারা পণ্ডিত মানুষ, তাদেরকে বোঝা উচিত ছিল যে আমি আজকেই দলে যাই, গিয়ে বলি যে শোনো বাবা, এক্সপ্লয়টেশনের ভিত্তিতে থিয়েটার চর্চা করছি। আমার ধারণা এইটা বলার পর, এক্সপ্লয়টেশনের কথা ঘোষণার ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর যতজন থাকতো, তাতে অনেক বলিয়ান হতো আমাদের থিয়েটার। এই যে নানান রকম কনফিউশনে, নানান রকম মরিচিকা সামনে দেখে লোকজন থিয়েটারে রয়ে যাচ্ছে এবং একটা সময় অসুস্থ হয়ে পড়ছে, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, গালাগালি দিচ্ছে, অন্যকে পাঁক ছুড়ছে, এটা আমাদের আরেকটু হলেও কম দেখতে হতো। এটা আমাদের, আমি বলবো, গুরুজনেরা একটু একটু জ্ঞানাকল করেছেন, বা তারা এটাও বলতে পারেন যে বিশ্বাস করো বাবা, আমরা বুঝতে পারি, এটাও বলতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই। ফলত এই, আচ্ছা, আমি শেষ যেটা বলবো, সেটা হচ্ছে যে একটু 1-2 মিনিটের মধ্যে বলবো। সেটা হচ্ছে যে আচ্ছা, সেটা হচ্ছে যে
আরেকটা একটু মিস রিডিং হয়েছে আমাদের ইতিহাসে, মানে আমাদের বাংলা থিয়েটারের যে ইতিহাস, মানে একদম মানে সেই লেবেদেব থেকে আসতে হবে না, যে ইতিহাসের সময়কালটাকে নিয়ে আমরা গর্ব করি, মানে স্বর্ণযুগ যেটাকে বলা হয়, যে মূলত ধরে ধরে নেওয়া যেতে পারে যে কিভাবে গিরিশবাবু রাগ করবেন, মানে আমি বলছি গিরিশবাবু দানিবাবু হয়ে শিশির কুমার ভাদুড়ী, তাকে বলা হচ্ছে আধুনিক অভিনয় নিয়ে আসছেন, আধুনিক পরিচালনা করছেন। তারপরে সেই লেগাসি বয়ে শম্ভুবাবু, উৎপলবাবু, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই যে সময়, এই যে সময়কাল, আমার মনে হয় যে আবার বলছি আমাদের যে তাত্ত্বিক গুরুজনেরা তারা এটা এখনো করে, আর তারা আমাদেরকে এসে বোঝানোর চেষ্টা করেন যে যে তখন একটা ভীষণ সবুজ গাছ, সেই গাছ এত পবিত্র, স্বর্গের গাছের মতো সেই গাছের কাণ্ড সাদা হয়ে, সেই গাছ থেকে কোনো পাতা কোনো কালে মাটিতে পড়েনি, এবং সেই গাছের কাছে গেলেই সেই গাছ থেকে একটা অদ্ভুত আতরের গন্ধ, সন্ধ্যের দিকে ধুঁয়ো বেরোতো, একটা ধূপ জ্বলতো, দিনের পর দিন আমাদেরকে এটা বুঝিয়ে গেছে, বোঝাচ্ছেন, আমরাও বুঝছি, খুব ভালো লাগছে, ওরকম একটা গাছ যদি আমরা তৈরি করতে পারি ভালোই, কিন্তু অসুবিধে নেই। তারপরে ওই যে আবার বললাম, সবটাই ওই পৃথিবীর মানে কাছাটা যখন খোলা শুরু করেছে তখনকার সময়ের কথা। কেউ একটা এসে বলছেন, তাই, ও বাবা, উৎপল দত্ত, হ্যাঁ, কে যেত বোম্বেতে, সত্য বন্দ্যোপাধ্যায় না উৎপল দত্ত? তখন আমাদের মনে হলো কি, তাহলে গাছ যে বললো সাদা, সামনের দিকে সাদা, 2 ডাইমেনশন, পেছন দিকে যাও না, ঝুল কালি ময়লা পোকা মাকড় ঘা হয়ে ঘুরে বেড়াচ্ছে। শম্ভুবাবু শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেয়নি, হ্যাঁ, শম্ভুবাবু একটা মেল সভিনিস্টিক লোক, তাই নাকি? ভালো লোক ছিলেন না? হ্যাঁ, ভালো অভিনেতা ছিলেন, কিন্তু অত্যন্ত সব বিগালোস বিগালোস অফ বিগালোস। আমরা বললাম যা, এই হয়েছে, এইভাবে আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে, ক্লাসেও, চায়ের দোকানে। আমাদের ইতিহাসটা পড়তে হতো ঠিক মাঝখানে, যে আমি একদম রাজহাঁসের, যে কোনটা আমার দরকার, কোনটা আমার দরকার নেই। আমাকে যেদিন একজন প্রথম বলেছিলেন যে বেটল ব্রেক্টের ব্যাংক অ্যাকাউন্ট ছিল ওয়েস্ট জার্মানি, সেদিন শুনে আমার মনে হচ্ছে ব্রেক্টের কোন নাটক। ব্রেক্ট ইস্ট জার্মানিতে থাকতেন, বিরাট কমিউনিস্ট নাট্যকার ব্রেক্ট, যিনি তারপরে হোমোসেক্সুয়ালিটি ধরা পড়ার পর কমিউনিস্টরা তখন প্রচন্ড রেগে গেল, আর ওয়েস্ট জার্মানির ব্যাংকে টাকা থাকতো। আমি তো ব্রেক গুরু ব্রেক এরকম করার পর পড়াশোনা করা শুরু করেছি, তারপর একজন আমাকে এসে বলেছে ব্রেক ওয়েস্ট জার্মানির ব্যাংকে টাকা থাকতো। আমাদের উচিত ছিল যে ব্রেক্টের টাকা ওয়েস্ট জার্মানিতে থাকে কি ভাগলপুরে থাকে কি মেদিনীপুরে থাকে তা নিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ব্রেক্টের টাকা আমি তখনও পেতাম না, এখন তো পাওয়ার প্রশ্নই ওঠে, সেই টাকা অচল হয়ে গেছে। ফলত আমি পড়বো ব্রেক্টের নাটক, আমি শম্ভুবাবুর সন্মার্গ সপর্যা পড়ব। তাতে যদি শম্ভুবাবু লেখেন যে আমি যেদিন শ্রমিককে বের করে দিয়েছিলাম সেদিন আমার এই মনে হয়েছিল, তাহলে পড়বো। যদি না লেখেন তাহলে পড়বো না। আবার কেউ যদি বই লেখেন, শ্রমিকবাবু যদি লেখেন, বা সৌমিত্র বসু সম্পাদিত, সৌমিত্র বসু এবং স্যার সম্পাদিত থিয়েটারের জল হাওয়ায় বইয়ে, আপনার কি সম্পাদনা ছিল, থিয়েটারের জল হাওয়ায় বইয়ে যদি আমি শ্রমিকবাবুর কথা পড়ি তাহলে সেটাও পড়বো। আমি বলছি দুটোই আমি পড়ব, আমার দুটো কথাই পড়া দরকার। তারপর আমার শম্ভুবাবুর কাছে কি দরকার বা শম্ভুবাবুর কাছ থেকে আমি কি নেব সেটা আমি ঠিক করব। কেউ আমাকে এসে বলে দেবে না যে না তুমি যেটা নিয়েছো সেটা ঠিক না, আমি বলতেই পারে, আলোচনা করতে পারে, কিন্তু কেউ দাবিয়ে দিতে পারবে না যে আমি এটা নেব। এইভাবে আমাদের পড়া হয়। আমরা ছিল ওই যে একদম গোড়াতেই যেটা বললাম, সেটা হচ্ছে আমাদের সবসময় সুবিধে হয় যখনই আমরা কাউকে ব্লেম করতে পারি, তখন আমাদের জাস্টিফিকেশনের জমিটা অনেকটা উঠে। ধরুন আমি যদি এখন এখানে বসে বসে তো ভালোই আমার অগ্রজদেরকে গাল পারলাম,
কিন্তু এটাও ঠিক যে অগ্রজদের ওপর সম্পূর্ণ দায়িত্ব ছিল না, আমাদের নিজেদের ওপরেও ছিল। ফলত এখন মানে এখন এই জিনিসগুলো যেগুলো যেগুলো যে কয়েকটা কথা বুঝতেই পারছেন সব কটাই নমর্থক, একটাও ভালো কথা নেই। তবে আমাকে বোধহয় আপনি একটা কিছু মানে আপনি একটা কিছু পজিটিভ অ্যাপিল করেছেন যে একটা কিছু মানে কি থিয়েটার হচ্ছে বা এখন যেটা, হ্যাঁ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই সমস্যাগুলোর সঙ্গে লড়তে হচ্ছে। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে আমি সারা ভারতবর্ষে যে খুব ঘুরে ঘুরে থিয়েটার দেখেছি তা নয়, কিন্তু আমি সারা ভারতবর্ষের থিয়েটার দেখেছি, মানে রিসেন্ট টাইমস এর মধ্যে মানে বলুন গত 5-7 বছরের মধ্যে দেখেছি। সন্দেহাতীত ভাবে সারা ভারতবর্ষের বেস্ট থিয়েটার হয় এখানে, মানে এটা নিয়ে কোনো রকমের কোনো ন্যাকামো বিনয় এসব করলেও লাভ নেই। প্রথমত কেরলের থিয়েটার একটু অন্যরকম। কেরলের কাছ থেকে আমাদের ডিসিপ্লিন শেখার আছে, কেরলের কাছ থেকে আমাদের ডেডিকেশন ত্যাগ শেখার আছে, কিন্তু কথা হচ্ছে আমাদেরই রাজ্যে অত ত্যাগী হলে চলবে? মানে হয় না, এটা ভূখণ্ড অনুযায়ী সেখানকার রাজনীতি, সেখানকার শিক্ষা, সেখানকার সবকিছুর উপর ডিপেন্ড। আমাদের এখানে অত ত্যাগী হলে হিমালয় চলে, ওটা কেরলে সম্ভব হয়। কেরল তাদের শিল্পীদেরকে যে নাচার ল্যান্ড দিতে পেরেছেন, যে সময় বা যে এটা প্রিজার্ভ করে দিয়েছেন শিল্পীদেরকে, আমাদের কোনো গভর্নমেন্ট কোনোদিন দেওয়ার কথা ভাবেন তো নি, দেবেও না। কোনো সরকারি কোনোদিন থিয়েটারকে কোনো কিছু দেবে, ওই গ্রান্ট টান তো বেশি দিন চলবে না। অলরেডি কিছু তো বেশ ভালোই ঝাঁপ বন্ধ করে দিয়েছে, দুদিন বাদে আরো বন্ধ করে দেবে। ফলত ওসব আস্থা রেখে কোনো লাভ নেই। এই যে মানে একটা খুব শুরুও হয়েছিল, মানে ন্যাচারালি আমি আবার বলছি, আমি ব্লেম করছি না, নিরুপায় হয়েই শুরু হয়েছিল যে এতগুলো ছেলে মেয়ে তারা খাবে কি, তারা তাদের কনভেন্স থেকে আনবে, আর একটা সামান্য একটা পুজোর সময় একটা জামা প্যান্ট কি হবে। কিন্তু এই মর্মেই আমাদের গুরুজনেরা গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছিলেন যে আপনারা একটা গ্রান্ট দিন, এবার তাতে তারা দিয়েও ছিলেন, কিন্তু আর বেশি দেবে না, কারণ একদমই থিয়েটার থেকে ভোট নেওয়া যায় না। আর ভোট যেখান থেকে নেওয়া যায় না সেখানে কোনো কিছুতে কেউ টাকা দেবে, কেউ, আমার ধারণা কেজরিওয়ালও দেবে। হ্যাঁ, তাকে যতই বার খাওয়ানো হোক না কেন, কেজরিওয়ালও দেবে। থিয়েটারে কেউ টাকা দেবে না। যাই হোক, এখন কথা হচ্ছে যে এইগুলো এমন সব লক্ষণ যেগুলোর সাথে আমাদেরকে প্রতিদিন লড়াই করতে হবে। শুনুন, বাংলা থিয়েটারের কোনো জেনারেশন লড়াই না করে কোনোদিন নাটক করতে পারে, সব জেনারেশনকে তার মতো করে 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 লড়াই করতে হয়েছে। আমার আজকের বক্তব্যতে এটাই বলার ইচ্ছে ছিল যে বাইরে থেকে নয়, আসলে সোর্সের মধ্যে থেকে কি কি এবং কটা ভূত তৈরি করে, তার কয়েকটা আমি বলি। ইউজুয়ালি আমরা যেটাকে দেখে দিই, আমরা আজকেও দেখে দিলাম যে বিশ্ব এই যেটা হচ্ছে, বা ওইখানে যে হচ্ছে, বা ওইখানে সিরিয়ায় যে অ্যাটাক হচ্ছে, সেটার প্রভাব সব মানছি আমি। থিয়েটার যেহেতু রাজনৈতিকভাবে সচেতন একটা আর্ট ফর্ম, ডেফিনেটলি সারা পৃথিবীর প্রভাব থিয়েটারের উপর এসে পড়ে, ইন্টেলেকচুয়ালি, ফিনান্সিয়াল নয় বা সামাজিকভাবে হলো, ইন্টেলেকচুয়ালি ভাবে এসে পড়ে থিয়েটারের উপর, মানছি। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অনেকগুলো বাজে পোকা, অনেকগুলো বাজে অসুস্থতাকে নিজেদের মধ্যে লালন করেছি, যেগুলো এখন বায়োপসির পথ দেখা যাচ্ছে যে সেগুলো ক্যান্সার, কিন্তু এখন আর সেগুলোকে উপরে ফেলা যাবে না। এখন থিয়েটার এরকম ক্যান্সার নিয়েই থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের থিয়েটার, আমাদের দেশ, আমি তো বলছি একটু প্রাদেশিক গর্বই শোনাবে, বাংলা থিয়েটার এখনো বেস্ট, হ্যাঁ বেস্ট অফ বেস্ট। কারণ এখানে যে বিষয় নিয়ে চর্চা হয়, বুঝেছি, যে বিষয় নিয়ে এখানে চর্চা হয় সেটা আর কোথাও হয় না। আপনারা নিশ্চয়ই এখানে আমার এই সাম্প্রতিক সময়ের মধ্যে সব থেকে ভালো লাগা কাজ এবং মানে ফ্যাসিনেটিং কাজ আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর্ট বলে দেবেন। ইয়াসমিনা রেজার লেখা, তারা ওই প্র্যাক্সিস বলে একটি দল করে, গৌতম সরকার পরিচালনা করেন, অনির্বাণ চক্রবর্তী এবং সত্যজিৎ সরকার এবং গৌতম দা অভিনয় করেন। ফ্যাসিনেটিং কাজ। বা যে ধরনের টেক্সটকে এখন আবার ফিরে দেখা হচ্ছে, ধরুন জয়রাজ ভট্টাচার্য আবার ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে তিতুমিরকে দেখতে চাইছে, বন্ধুপ্রতিম কৌশিক কর, আমি অটো দেখিনি কিন্তু নবরুণ ভট্টাচার্যের ওরকম জটিল উপন্যাসকে মঞ্চে আনার সাহস এবং মঞ্চে আনার এই উদারতা, এরকম আর কোথাও হয়। মানে আমাদের জেনারেশনে আমি বলবো যে খুবই ভালো ভালো কাজ হচ্ছে, মানে অনেকেই নানান রকম ভালো ভালো কাজ করছে, দর্শক সমাগম হচ্ছে,
মানুষ সেগুলোর পাশে থাকছে। এইগুলোই হচ্ছে পজিটিভ দিক, বুঝেছো? মানে টিকিটটা ভালোই বিক্রি হচ্ছে। তো এছাড়া যেগুলো আছে, আবার এই দলগুলো ভেঙে যাচ্ছে, এই দলগুলোতেও নানান রকম অশান্তি প্রশান্তি শুরু হচ্ছে, আমরা একদম থিয়েটারের ভেতরের লোক বলে জানি। আবার যেটা আছে সেটা হচ্ছে বিভাজন আছে থিয়েটারে, খুবই পরিচিত বিভাজন। ওর নাটক তুই দেখতে যাবি না, ওর নাটক তুই দেখলে তোকে আমি পরের নাটকে নেব না। এগুলো তো বিরাট আছে, এগুলো সব, এগুলো এখন ফেনোমেনন, মানে এগুলোর কোনো, এগুলো আর থামবে বলে আমি মনে করি না। মানে এগুলো যে শুরু হয়ে গেছে, একবার চাকা গড়িয়ে গেছে, এগুলো চলবে থাকে। ফলত এগুলো না হলে ভালো হতো, কিন্তু আমি বলছি সেরকম ভাবে একতার ঐক্যের কোনো হিস্ট্রি একটা নেই। মানে পৃথিবীতে কোনো একটা ঐক্যের হিস্ট্রি আছে কি? আপনারা অনেকেই পড়েছেন, ভলগা থেকে গঙ্গা বইটা পড়েছেন। তার প্রথম দুটো চ্যাপ্টার নিশা এবং দিবা, ওই শেষে ওই তখন মহিলাতান্ত্রিক সমাজ ছিল, মানে মাতৃকেন্দ্রিক সমাজ। তো শেষে ওই দিবা নিশাকে জলে ডুবিয়ে হত্যা করে। তো ওই বোধহয় ঐক্য ভেঙে, মানে ঐক্যের ইতিহাস খুব, ঐক্য খুব ভালো, খুবই ভালো, ফার্স্ট হয় ঐক্য, কিন্তু ঐক্য বেশি দিন ভালো থাকতে পারে না। পড়াশোনা স্বপ্ন ভেঙে যায়, বলতো এখন হচ্ছে এক সপ্তাহে প্রায়। হ্যাঁ, মানে ওই দল টিকবে না, বিরাট ঝামেলা হবে, এর সাথে ওর ঝগড়া হবে, এই সোশ্যাল মিডিয়া নিয়ে বিরাট রাগারাগি হবে। কয়েকদিন পর, আমি বলছি এখনো ওটা ভার্চুয়াল আছে, কয়েকদিন পরে লোকের বাড়িতে গিয়ে ইট মারবেই, মারতে বাধ্য, কিছু করার নেই। মানে এটা হচ্ছে জম্বি যদি স্টেজ 10 হয়, এটা স্টেজ 3 হয়, তারপর আস্তে 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 ফাইনালি ওই ব্রেন খেয়ে নেবে। কিন্তু এই সবের মধ্যে টিকিটটা যতদিন ভালো বিক্রি হচ্ছে, আর নাটকের টেক্সট গুলো যতদিন ভালো থাকছে, আর কিছু নতুন ছেলেপুলে এসছে, বুঝেছেন? আমি কয়েকটা থিয়েটার দেখলাম পরপর কয়েকদিন, মানে আমাদের থেকে তারা একটু ছোট, একজন তো এখানেই পড়ে, আমাদের ঋতব্রত, ওর বয়সী যারা ছেলেপুলে এসছে সব ট্রিমেন্ডাস অ্যাক্টরস, দারুণ দারুণ অ্যাক্টর। মানে আমাদেরকে প্রচুর ঘষতে হয়েছে, মাজতে হয়েছে, অনেক দাঁড়াতে শিখতে হয়েছে, কথা বলতে শিখতে হয়েছে। এখন যারা এসছে না, তারা একদম ঝকঝক তকতক করছে, মানে কথা এবং শরীরী বিভঙ্গ তাদের শেখা যাবে, মানে দে আর ভেরি স্মার্ট। মানে সোল এবং ট্রুথ ওইটা একটু কানেক্ট করতে পারলি, মানে উই আর গোইং টু হ্যাভ আ ট্রিমেন্ডাস ফ্যান্টাস্টিক বাঞ্চ অফ অ্যাক্টরস, ছেলে মেয়ে উভয় দারুণ সব আসছে, এটা একটা বিরাট পজিটিভ দিক। আর টিকিট বিক্রি হচ্ছে বললাম, হ্যাঁ এটা তো হচ্ছে, আর টেক্সটটা ভালো হতে হবে ইত্যাদি প্রভৃতি। আমার এগুলো নিয়েই বলার ছিল, কিন্তু আমি আমার কথা মতো আর একবার, হ্যাঁ, ওই হারানি ওইটা পানি যেটা দিয়েছেন, as a species humans prefer power to truth, power to truth। আচ্ছা আমি একটু বলে দিই, power to truth কথাটা পোস্ট ট্রুথ থেকে আসছে। আপনারা সকলে এই শব্দটার সাথে পরিচিত, যে পোস্ট ট্রুথ কথাটা, সেটা পোস্ট ট্রুথ বলতে চাইছে যে সত্য স্বয়ং সম্পূর্ণ নয়, তোমার সত্যের উপর অধিকার থাকলেই সেই সত্য সত্য, সেটাকে বলা হচ্ছে পাওয়ার টু ট্রুথ। মানে ধরা গেল অর্ণব গোস্বামী একদিন বললেন যে আমি কালকে হিমালয় গেছি, এবারে এটা পাওয়ার অফ ট্রুথটা ও হোল্ড করেছে, মানে আপনি সেটা বিশ্বাস করছেন, বুঝতে পেরেছেন? মানে সত্যের আধার নেই, সত্যের আধার হচ্ছে আপনার বা অন্য কারো অধিকার, সেটা থেকে প্রস্তুত। এবং আরানি এখানে মিন করছেন সেটা, যে ধরুন যিনি ইতিহাস লিখবেন, বাংলা নাটকের ইতিহাস ধরুন একজন কেউ লিখলেন, নতুন করে লিখলেন, তিনি হয়তো বললেন আমার থেকেই শুরু, শম্ভুবাবু ছিলেন না, শম্ভুবাবুর গামছার দোকান ছিল বার্সায়, হয়তো আজ থেকে 75 বছর পরে কেউ সেই সত্যিটা বলবে। কিংবা ধরুন এই যে আমাদের শাসক দল একটা নতুন করে ইতিহাস লিখে দেওয়ার চেষ্টা করছে, সেই সত্য, মানে পাওয়ার টু ট্রুথের উপর ডিপেন্ড করবে ট্রুথের ক্ষমতা। As a species, humans prefer power to truth. We spend far more time and effort on trying to control the world than on trying to understand it. And even when we try to understand it, we usually do so in the hope that understanding the world will make it easier to control it. If you dream of a society in which truth reigns supreme and myths are ignored, you have little to expect from Homo sapiens. Better to try your luck with sheets. Thank you.